চেষ্টা করেছি যে না, এখানে যেহেতু কিছু বলা নাই, এটা ডক্ট্রিন অফ নেসেসিটি। ডক্ট্রিন অফ নেসেসিটি কোনো সীমাহীন ব্যাপার না, এটা হ্রাস একসময় টেনে ধরতে হয়। আমরা যদি একেবারে একাডেমিক্যালি যদি আমরা সংবিধানের ভেতরে যাই, তাহলে আমাদেরকে বলতে হবে যে গণভোটটি হয়ে গিয়েছে, সেটি আমাদের সংবিধান তখন অনুমোদন করেনি। আবার তখন আমরা সেই সংবিধানকে ছুঁড়েও ফেলে দিইনি, সেই সংবিধানকেও আমরা বহাল রেখেছি। ওই সংবিধান মেনেই ইন্টারিম শপথ নিয়েছে, ওই সংবিধান মেনেই মিস্টার শাহাবুদ্দিন চপ্পুকে রাষ্ট্রপতি রেখে দেওয়া হয়েছে, এবং ওই সংবিধান মেনেই আবার বলা হচ্ছে গণভোটও নাকি হয়েছে, ওয়ারেস গণভোট সংবিধানে নাই। এইরকম একটা সাংবিধানিক সংকটময় অবস্থার মধ্যে আমি বলবো যে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি অত্যন্ত কৃতিত্বের সাথে সেই সাংবিধানিক ফাঁদের মধ্যে পা না দিয়ে একটা বিপুল মেজরিটি নিয়ে পার্লামেন্টে গিয়েছে। ফলে পলিটিক্যাল দক্ষতায় বিএনপিকে তো এই জায়গায় আমাকে ক্রেডিট দিতেই হয়। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে অন্য জায়গায়। বিএনপি এই সংকটকালীন সময় উত্তরণে সফল হলো, এবং জামাতের মতো একটি স্বাধীনতা বিরোধকে সাথে নিয়ে যখন পার্লামেন্টে বিএনপি গেল, বিএনপির বোঝা উচিত ছিল তার খেলার সাথী কারা। এবারের পার্লামেন্টে, অর্থাৎ বিএনপি যখন পার্লামেন্টে গেল, সাথে নিয়ে গেল মানে বিরোধী দল হিসেবে কাদেরকে পেল? এমন একটি দলকে পেল যারা এই রাষ্ট্রটাকেই বিশ্বাস করে না এবং রাষ্ট্রকে বিশ্বাসের অভিনয় করে। কিন্তু আমরা পদে পদে যেটি দেখছি, যারা বরাবরের মতো এই সংবিধানকে ছুঁড়ে ফেলার কথা বলেছে, আউট অ্যান্ড আউট, অর্থাৎ 0 থেকে শুরু করে 100 পর্যন্ত সব ছুঁড়ে ফেলার কথা বলেছে, অর্থাৎ গোটা সংবিধানটারই পুনর্লিখন। এই ধরনের একটা ন্যারেটিভ তাদের দিক থেকে, তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক, সেই জায়গা থেকে তারা নানাভাবে বাজারজাত করার চেষ্টা করেছে। বিএনপি অত্যন্ত সফলতার সাথে সংবিধানকে সমুন্নত রেখেছে, এইটুকু ক্রেডিট তাদেরকে দিতে হবে। কিন্তু যারা সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছে, যারা সংবিধানকে পুড়িয়ে ফেলতে চেয়েছে, সেই জায়গায় যে রাজনৈতিক লড়াই, পার্লামেন্টের ভেতরে যে রাজনৈতিক লড়াই, সেই লড়াইটি বিএনপি যথাযথভাবে করতে পারেনি বলেই কিন্তু এখনো অনেক ইস্যু অসমাপ্ত রয়ে গিয়েছে। অর্থাৎ যখন কথা হওয়া উচিত ছিল সবচেয়ে বেশি করে বাজেট অধিবেশনে বাজেট নিয়ে, যে একটা ভঙ্গুর অর্থনীতি, যেটা অর্থমন্ত্রী বলছেন যে আমাদের দেশের অর্থনীতিটাকে সংস্থান, দেশে আরও বিপুল বিদেশি বিনিয়োগ, একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা, সে আলোচনাটাকে বারবার নস্যাৎ করার জন্য আমরা দেখেছি জুলাই সনদের অমীমাংসিত কিছু বিতর্ক, যেটা প্রায়োরিটিতে হয়তো পরে থাকবে, সেটাকে সামনে নিয়ে এসেছে। এবং আপনি দেখেন যে এই যে ক্ষমতার রাজনীতির একটা কি বলবো আমি, একটা ক্ষমতার রাজনীতির এক ধরনের দেউলিয়াত্ব, ব্যাংক্রাপসি, এটা আপনি দেখতে পাবেন বিরোধী দলের আচরণের মধ্য দিয়ে, যে এমপি হওয়ার সাথে সাথেই তারা দেউলিয়াত্বের রাজনীতিটা কিভাবে করলো, এবং দুঃখের বিষয় দখল করে নেওয়া হতো। এখনো আপনি দেখবেন যে আমাদের যে বাংলাদেশ বার কাউন্সিল, যেটা সারা বাংলাদেশের আইনজীবী এবং বারগুলোকে কন্ট্রোল করে, সেই রেগুলেটরি প্রতিষ্ঠান কোনো যুক্তিসঙ্গত, আমি বলবো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই এক ধরনের দখল করে একটা অ্যাডহক কমিটি করা হয়েছে, এবং তার জন্য একটা গ্যাজেট নোটিফিকেশন হয়েছে। এবং এটার পার্টনার কে? বিএনপিও আছে, এটার পার্টনার আছে জামাত, এটার পার্টনার আছে বিএনপি, অর্থাৎ বিএনপি, জামাত, এনসিপি সংখ্যানুপাতিক ভিত্তিতে অ্যাডহক কমিটি বানিয়ে বার কাউন্সিল দখল করে বসে আছে। তাহলে আপনি দেখেন যে যেখানে বিএনপি তাদেরকে ভাগ দিচ্ছে, সেখানে তাদের কোনো প্রবলেম নেই। জামাত আলহামদুলিল্লাহ লিডার অফ দ্য পার্লামেন্ট, এবং যার মধ্যে অনেক ইতিবাচক পরিবর্তন মানুষ দেখছে বলে মানুষের মধ্যে একটা আশাবাদের সঞ্চার হয়েছে। এই সকল কাজই হচ্ছে জনাব তারেক রহমানের নামে, যে আমাদের তো কিছু করার নাই, এটা প্রধানমন্ত্রী ওখান থেকে নির্দেশ আসছে, যেটা আমরা হাসিনা না বলে শুনতাম, যাই কিছু হতো সব কিছু উপর থেকে আসে। তো এই যে পুরনো রোগ, এই রোগ সম্পর্কে বিএনপিকে সাবধান থাকতে হবে, এবং এই রোগ জামাতও ব্যবহার করছে। মজার বিষয়টা হলো
যে জামাতও বলে যে আমাদের কি করার আছে, এটা ওখান থেকে আসছে। অর্থাৎ জনাব উনি সব কিছুর দায় উনি নেওয়ার মতো না। হ্যাঁ, দায়টা আসে উনি ফেরত দেওয়ার মতো না, কিন্তু সব কিছু যে ওনার জন্যই হচ্ছে যেটা বুঝালেন তারিক ভাই, এরকম না। উনি ওইটুকু মানে স্বাধীনতা দিয়ে কাজ করার জন্য এবং প্রত্যেকটা মানুষের কথা উনি জানেন, মানে উদ্ধার করার জন্য উনি আদেশ করছেন সেটা, নাকি ওনার নাম ব্যবহার ওনার নামটা যে ব্যবহার হচ্ছে নিশ্চয়ই জানেন আপনারা। এবং উনি অনেকের কথা ইগনোর করেছেন, সিদ্ধান্ত বাতিলও করেছেন এবং অনেককে বাধ্য করেছেন ওনারা যে অন্যায় কাজগুলো করেছেন ওগুলোকে ওনার নলেজে যাওয়া পর্যন্ত। যখন দেখেছেন এটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে, উনি ওইখানে স্টপ করে দিচ্ছেন। তো একজন মানুষ, ওনার জন্য 24 ঘন্টা, আপনার জন্য 24 ঘন্টা, আমার জন্য 24 ঘন্টা। একটা রাষ্ট্র অনেক বড়, ছোট রাষ্ট্র হলেও অনেক বড়, অনেক জনসংখ্যা, সেইখানে কাজ করতে গেলে এবং নতুন সরকার, অনেক কিছু সমস্যা এই দেশে বিদ্যমান ছিল, সেখান থেকে তুলে আনার জন্য একটু সময় দরকার। এবং অবশ্যই সময়টা 4 মাস, খুব বেশি সময় না। আমার ধারণা যে উনি সঠিক জায়গায় সময় মতো উনি পৌঁছতে পারবেন। আপনি সংবিধান সংস্কার পরিষদের সাংবিধানিক পদে নিয়োগের প্রক্রিয়া, সো এখন একটু 4 মাস পরে এসে এই সন্দেহটা অনেকের মধ্যে আছে, যেগুলো কি আসলে সত্যিকার অর্থে আপনারা ঐকমত্য হয়েছিলেন কিনা? আপনারা, মানে আমি সকল রাজনৈতিক দল, আপনাদের মধ্যে মাঝামাঝি থাকা ব্যক্তি হিসেবে বলি, রাজনীতির বাইরের মানুষ হিসেবে, যে বিএনপি যদি তার নিজের, সম্ভবত আপনার সঙ্গে এই অনুষ্ঠানে স্টার্ট হয়ে গেছে, আপনি কি মনে করেন যে রাষ্ট্র কাঠামোর সঙ্গে সম্পর্কিত বিষয় বা চেকস অ্যান্ড ব্যালেন্সের জায়গা, যেগুলো একটা স্থায়ী, যেগুলো আমি কিছু জিনিস, যেমন ধরেন উচ্চকক্ষের কথা বললেন, উচ্চকক্ষ হবে না এরকম তো বলা হয় নাই। উচ্চকক্ষের যে রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে ফেলে এটা হতে হতে হয়তো বা 2-1 বছর চলে যাবে, এটা হতে পারে, কিন্তু এটা হবে না তা না। তারপরে আপনার প্রধানমন্ত্রীর যে ক্ষমতা 2 বারের, টানা 2 বার, এখানে যেটা আছে নোট অফ ডিসেন্টে, যে বিএনপি টানা 2 বার বলেছে আর অন্যরা বলেছে একদমই 2 বারের বেশি আর ক্ষমতায় আসতে পারবে না। এখানে কিন্তু একটু আলোচনার মধ্যে একটু গ্যাপ আছে অন্য দলের সাথে। তো সেইখানে টানা 2 বারের বেশি, তো বিএনপি টানা 2 বার আগে হোক, তারপরে বুঝবেন এর মধ্যে তো সেই অধ্যাদেশও পাশ হবে। তো আর যে জায়গাগুলো আছে, আমার মনে হয় যে বিএনপি নির্বাচনী ইশতেহারের কাজগুলো পুরাদস্ত শুরু করেছে এবং স্টার্ট করেছে, এবং প্রত্যেকটা টার্গেট অনুযায়ী, লাইক আপনার 25 কোটি গাছ লাগানোর কথা, 25 কোটির 5 কোটি আমি বনমন্ত্রীর সাথে কথা বলে আসলাম, বলে যে এইবারের জন্য 6 কোটি, 5 কোটি কিন্তু বাইরে বলছে, কিন্তু 6 কোটি 30 লক্ষ গাছের তারা সরকারিভাবে বরাদ্দ রেখেছে, এই কারণে যে 30 থেকে 40% গাছ লাগালে মারা যায়, যেটা মারা যেতে না যায়। আরেকটা জিনিস যেটা বললেন, উনি দুঃখ করে বললেন যে একখানে বলা হলো যে পিএম তো সমানতালে, এখন এইখানে সঙ্গে যারা আছেন, যাদের কথাটা বললাম আমি এক্সাম্পলটায়, সেখানে সঙ্গে কিন্তু প্রশাসন, এখন প্রশাসন যন্ত্র লাল ফিতার দৌরত্ব কখনোই কোনো সরকারের সাথেই সঠিকভাবে কাজগুলো করেন নাই। আপনি কাজীর গরু গোয়ালে পাবেন না, আপনি খাতায় পাবেন। তো এই কিতাবে পাওয়ার জন্য তাদের 6 লক্ষ, কিন্তু কাউন্টিংয়ের জন্য ওইখানে কিন্তু 3 ভাগের 1 ভাগ। তো 3 ভাগের 1 ভাগ, সেখানে মন্ত্রী মহোদয় বললেন যে 5 লক্ষ, আচ্ছা মনি 4 লক্ষ হলেও আমার দুঃখ ছিল না। এই দুঃখটা কাকে বলবো? তো এই যে আরো ধাক্কা খায়, যেটা পাওয়া উচিত। এই কথা সূত্রে কতটা সফল, কতটা ব্যর্থ, কতটা অসৎ উদ্দেশ্য দ্বারা প্রণোদিত? ধন্যবাদ, এটা খুবই প্রাসঙ্গিক। দল 16 বছর চেটে পুটে খেয়েছে, একটি দল অভুক্ত ছিল, তারা ভুক্ত উপোস, তারা এখন আসছে, তারা এখন খাবে। এই যে সাধারণ মানুষের মনে যে এই মনস্তাত্ত্বিক ধারণা তৈরি হয়েছে একটা নেগেটিভ পলিটিক্স থেকে, এবং তারা মানুষ ধরেই নিয়েছে যারা ক্ষমতার বাইরে ছিল তারা এখন ক্ষমতায় এসে তাদের প্রধান কাজই হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের লুণ্ঠন করা এবং দুর্নীতি করা। এই ন্যারেটিভকে পাল্টানোর চ্যালেঞ্জ, বিগ চ্যালেঞ্জ। কেন মানুষের মনে এই ধারণা জন্মায় যে রাজনীতি হলো টাকা উপার্জনের একটা মাধ্যম, বড়লোক হওয়ার মাধ্যম, সহজে বড়লোক হওয়া যায় কি করলে? রাজনীতি করলে সহজে বড়লোক হওয়া যায়, এমপি মন্ত্রী হলে বড়লোক হওয়া যায়। এই যে ন্যারেটিভ সোসাইটিতে তৈরি হলো, এটা তো একদিনে তৈরি হয় নাই, এবং এটা তৈরি হওয়ার পেছনে একটা দীর্ঘ করাপ্ট পলিটিক্যাল হিস্ট্রি রয়েছে।
এই জায়গাটা আমি মনে করি যে বিএনপির সামনে এখন এটা একটা বিগ চ্যালেঞ্জ, যে এই ন্যারেটিভকে পাল্টানো, এবং এই পাল্টানোর জন্য সবচেয়ে বড় আমার ধারণা বড় এক্সাম্পলটা তৈরি করেছেন এখনকার প্রধানমন্ত্রী। কিভাবে? আমি পলিটিক্যাল থিংস তো এখন কেউ ভালো করলে আমি নিজেও নাকি নাকি উল্টো দলীয়করণই করছে। দলীয়করণই করছে, এটার একটা ডেমার্কেশন আছে, যে কিছু কিছু জায়গা আছে এই জায়গাগুলোতে হাত দিলে মনে হবে যেন সীমা লঙ্ঘন হয়ে গেল, আর কিছু কিছু জায়গা আছে এরকম রয়েছে যে চাইলেও অনেক সময় হয়তো ম্যানেজ করা যায় না। এটা আমাকেও যদি আপনি প্রধানমন্ত্রী বানিয়ে দেন আমিও পারবো কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু কিছু কিছু স্পর্শকাতর জায়গা থাকে যেই জায়গাগুলো দলীয়করণ, আবার কিছু কিছু জায়গা বোধহয় আছে বলে পরে প্রাইভেট সেক্রেটারি রাখা কিন্তু অনেক সময় কঠিন হয়ে যায়। কিন্তু এখন আপনি রাষ্ট্রীয় আইন কর্মকর্তা নিয়োগ করবেন, যে হলো রাষ্ট্রকে আইনি সহায়তা দিবে এবং রাষ্ট্রের মামলাগুলোকে ফেস করার ক্ষেত্রে, সেটা সংবিধান নিয়ে হোক, সেটা গণভোট নিয়ে হোক, সেটা সংস্কার নিয়ে হোক, সেটা আমাদের দুদক নিয়ে হোক। আমাদের জুলাই সনদের কথা যদি আমরা বলি, যেখান থেকে আমাদের কথাটি শুরু হয়েছিল, জুলাই সনদের একটা বড় জায়গা হলো কনস্টিটিউশন, জুলাই সনদের একটা বড় জায়গা হলো আমাদের বিচার ব্যবস্থা, যেখানে লক্ষ লক্ষ মামলা ঝুলে আছে। এবং আমরা বলি যে আমাদের আইনজীবীরা যারা এই সর্বোচ্চ আদালতে যারা আইন পেশায় নিয়োজিত আছে, তারা দিনকে দিন অসহায় হয়ে যাচ্ছে। এত খারাপ অবস্থা আমাদের বিচার ব্যবস্থা। এটা কারণটা কি? আমরা শুনেছি যে এখানে যে নিয়োগ টিয়োগ হয়, কথিত আছে চিরকুটে নিয়োগ হয়ে যায়, তার জন্য মেধা যোগ্যতার প্রয়োজন পড়ে না, এবং অনেক ঠাট্টা রসিকতাও আমাদের আদালত পাড়ায় রয়েছে এই নিয়োগ নিয়ে। এবং আমাদের যারা নিয়োগপ্রাপ্ত হয় এই ধরনের চিরকুট নিয়োগরা, তারা নিয়োগপ্রাপ্ত হওয়ার পরের দিন থেকে এই দুর্নীতির মহান কাজে তারা লিপ্ত হয়ে যায়। এবং এই যে ব্যাপারটা, এটা হয় শুধুমাত্র দলীয় নিয়োগের কারণে। এখন অনেকে এই টকশোতে এসে অনেকে আজকাল যুক্তি দেয় যে আমেরিকাতে যখন সরকার বদলায় তখন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসে সব জায়গায় তার দলের লোক বসিয়ে দেয়। বিষয়টা কিন্তু আমেরিকাতে এরকম ঢালাও নয়। বাংলাদেশে দলীয়করণের জন্য যারা আমেরিকান এক্সাম্পল সেট করতে চায় তাদের মাথায় অন্য চিন্তা আছে। সেজন্য আমি বলি যে আমাদের রাষ্ট্রের ডিসিএসপি কারা হবে, সচিব কারা হবে, বিশ্ববিদ্যালয়ে ভিসি কারা হবে, প্রধান বিচারপতি কারা হবে, দলীয়করণ হচ্ছে। ফলে আমার কথাটা সেই জায়গাতেই যে আপনার দলের লোক আপনি বসান, কিন্তু আমি তাতে মাইন্ড করব না, কিন্তু আমাকে দেখতে হবে যে আপনার দলের লোকটা কি করে রাতারাতি পাজেরও চালায়, এইটা আমাকে দেখতে হবে। যে সংস্কৃতি সেটা বদলায় না, কেন বদলায় না? আসলে সমস্যাটা কোথায়? সংবিধানে, আমাদের পলিটিক্যাল কালচারে, নাকি নেতৃত্বের চরিত্রে? দেখেন, এটা যদি বলতে হয় প্রথমে আমি নেতৃত্বের চরিত্রটাই বলবো। কালচারে, বইতে তো সবসময় ভালো ভালো কথা লেখা থাকে। আপনি বলেন যে সংবিধান যে এই যে ছুঁড়ে ফেলে দেওয়া, চেঞ্জ করা, সংবিধানে কি কোনো দিন কোনো খারাপ কিছু লেখা আছে? সংবিধান মানে না যখন যারা সরকারে থাকে তারা কতটুকু মানে। দেখা গেছে যে আওয়ামী লীগের সময় আমাদেরকে মেরেছে, খুন করেছে, আবার আমাদেরকেই মামলা দিয়েছে। তো তাদের কথা পুলিশ শুনেছে, আমাদের কথা শুনে নাই। তা আমরা নিজেরা, নিজেদের সন্তান মার্ডার হলো, নিজেরাই মার্ডার কেসের আসামি হলাম। ঠিক তেমনই আপনার যে পর্যন্ত সরকারে থেকে, সরকারে না থাকলে হবে না, বিরোধী দলে বড় বড় ভাই গল্প করা যায়। সরকারে থেকে যে পর্যন্ত আমি ভালো দিয়ে শুরু না করতে পারবো, আমাকে দিয়ে আমি শুরু না করতে পারবো, ততদিন পর্যন্ত এই ভালোটা আপনার কেচ্ছার মধ্যেই থেকে যাবে, গল্পের, রূপকথার গল্পের মধ্যেই থেকে যাবে, এটা বাস্তবতা আসবে না। তো একজন রাজনৈতিক নেতা তার চারিত্রিক বৈশিষ্ট্যের উপর অনেক কিছু দেশের ডিপেন্ড করে। সেইটা আমি বুঝি না যে এখানে রাজনৈতিক নেতার সঙ্গে আমলারাও জড়িত, কারণ শিখায় কিন্তু আমলারাই। স্যার এটা করেন, কিচ্ছু হবে না, স্যার ওইটা করেন, কিচ্ছু হবে না, স্যার আমি দেখছি। এই যে এই জায়গাটায় তাদের কিন্তু বেসিক অনেক জায়গায় তাদের মিল নাই, কিন্তু ওই একটা জায়গায় তাদের মিল আছে। আপনি বলেন যে আওয়ামী লীগ এত বছর অত্যাচার করে গেছে, এত সমস্যা করে গেছে, এত লুটপাট করে গেছে, কয়জন আমলা ওইভাবে বের করেছে? আপনি দেখেন শেখ হাসিনার নামে এতগুলো মামলা হয়েছে, অথচ কত যে মানে অন্যায়মূলক এই যে টাকা পয়সা লুটপাট, হিসাব নিকাশ, এগুলো নিয়ে কিন্তু মামলা হয় নাই। কয়টা মামলা হয়েছে আমি জানি না। হ্যাঁ, এই যে হুকুম দিয়ে মানুষ মেরেছে, মানুষের আন্দোলন দমানোর জন্য চেষ্টা করেছে, আর্মিকে হুকুম দিয়েছে, পুলিশকে হুকুম দিয়েছে, এইসব নিয়ে মামলা হয়েছে। আপনি
সে যে কারাপ্টেড সেটা নিয়ে কয়টা মামলা হয়েছে? তো এই জায়গাগুলোয় যে পর্যন্ত আপনার টাচ না, এটার জন্য যেমন ধরেন জাতীয় সংসদে আলোচনায় আসলো যে তৎকালীন প্রধানমন্ত্রীর খরচ, খাবার খরচ হলো 35 কোটি টাকা। একটা মানুষ কি খায় ভাই 35 কোটি টাকা শুধু খাবারের জন্য? তো এই কথাটা এখন প্রশ্ন করার পরে আসছে। তো এরকম অনেকগুলো প্রশ্নের পরে কিন্তু মিল হয়ে একটা মামলা হবে বা একটা কিছু হবে। এই সময়টা তাদের কোথায় আছে? যতক্ষণ এখানে সময় দিবে তারা, ততক্ষণ মনে করে লামসাম একটা মার্ডার কেসের মামলা ঢুকাই দিলাম, এতে কিছু আমার লাভও হইলো, আবার আমার কিছু হিরোইজমও থাকলো, তো সেটা দিয়ে আমি মামলা চলতে থাকলো, আমি আমার মতো কাজ করতে থাকলাম। আমি এটা সবার জন্য, সেই মানুষটা নাই। তো সেই মানুষটা রাজনীতিতে যতদিন পর্যন্ত না হবে, বাংলাদেশের রাজনীতির ওই জায়গাগুলায় আপনার এই গ্যাপগুলা থেকে যাবে। হাসান, সর্বজন বিদিত, তো এই সমস্যাগুলোকে শুধু আমরা যদি প্রবলেম হিসেবে দেখি তাহলে চলবে না। এগুলো আমাদের পলিটিক্যাল স্ট্যাবিলিটির জন্য একটা বড় ঝুঁকি, এবং সেই ঝুঁকিটা আসলে শেখ হাসিনাকে, আমরা পলিটিক্স নিয়ে অনেক আলোচনা করেছি, কিন্তু এই যে অর্থনৈতিক সংকটগুলো যেগুলো নির্ভর চৌধুরী মনিও খানিক ইঙ্গিত করলেন, যে ভাষায় কথা বলেন, উর্দু কবিতা টবিতা বলেন, হ্যাঁ, তো এক ধরনের ডিফেন্সিভ একটা হাস্যরসাত্মক পরিবেশের মধ্যেই তারা আছেন। কিন্তু দেশটা তো আর হাস্যরসাত্মক পরিবেশে নাই, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে গেলে দেশের অবস্থাটা যারা সাধারণ এবং মধ্য আয়ের মানুষ তারা আমরা বুঝতে পারি। এবং বিশেষ করে ব্যাংক থেকে যখন পার্সোনাল লোন এবং যারা রিয়েল বড়োয়ার, যারা ব্যাংকে টাকা ফেরত দেয়, সেই মানুষরা ব্যাংকে গেলে বুঝতে পারে যে দেশের অর্থনীতি কোথায় আছে। এবং বিদেশ যাওয়ার সময় যখন ব্যাংক থেকে ডলার কিনতে যাই, তখনও বুঝতে পারে যে দেশের অর্থনীতি কোন জায়গায় আছে। ডলারের রেট, এবং পার্টিকুলারলি যারা বিদেশ থেকে ইম্পোর্ট করেন তারাও ডলারের রেটের ধাক্কাটা কিন্তু এখানে বুঝতে পারেন। এবং আমাদের দেশে এই ডলার বাজারের এই যে ক্রাইসিস, এবং এই যে ক্রাইসিসটা ডেফিনেটলি এটা মানে সাহস করেই বলা যায় যে এটা ম্যান মেড, এটা কৃত্রিম। এত সংকট আপনি পাশের দেশ ইন্ডিয়া বা থাইল্যান্ডে গেলেও কিন্তু আপনি কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে গ্লোবাল মার্কেটে, কারেন্সি মার্কেটটা যেখানে এত স্টেবল, আমাদের এখানে কেন এত আনস্টেবল। এই জায়গাগুলো অ্যাড্রেস করার জন্য বিএনপির যে অর্থমন্ত্রী, যিনি প্রথমবারের মতো অর্থমন্ত্রী, ওনার উচিত ছিল একটা ড্রাস্টিক মেজারে যাওয়া, এই জায়গায় যাননি। আরেকটা ব্যাপার হলো, মানুষ কিন্তু আপনার বাড়িতে যখন আসবে, আমি সহজ করে যদি বলি, আপনার ড্রয়িং রুম এবং আপনার টয়লেট দেখি, কমন টয়লেট দেখে আপনার সম্পর্কে তার একটা অ্যাসেসমেন্ট তৈরি হয়ে যাবে যে হু আর ইউ অ্যান্ড হোয়াট ইজ ইউর কালচারাল স্ট্যান্ডার্ড। দেশে ধরেন প্রধানমন্ত্রী গাছ টাছ লাগাচ্ছে, বা ধরেন এই যে কি বলে খালটাল খনন করা হচ্ছে, দ্যাটস ভেরি গুড। বাট ঢাকা শহরে যখন নৌকা চলে, বিনিয়োগকারীরা এসে যখন ঢাকায় নৌকা চলতে দেখবে, এবং এই যে কয়দিনের বৃষ্টিতে ঢাকায় যে ম্যাসাকার অবস্থা হয়ে গেল, একটা জরুরি আইন জারির মতো অবস্থা, এইটা তো বিনিয়োগ বান্ধব পরিবেশ হতে পারে না। ডোনাররা তো নিশ্চয়ই প্লেন নিয়ে সরাসরি এসে কুড়িগ্রামে গিয়ে নামবে না, বা ইনভেস্টররা সরাসরি তাদের চার্টার ফ্লাইট নিয়ে এসে কিন্তু আপনার ওই মাদারীপুরে গিয়ে নামবে না। তারা ঢাকা এয়ারপোর্টেই নামবে এবং ঢাকা শহরের উপর দিয়েই তারা যাবে, সেটা এলিভেটেড দিয়েই যাক বা মেট্রো রেলেই যাক। তাহলে এই জলাবদ্ধতার সঙ্গে যে ভূমিদস্যুরা জড়িয়ে আছে, এই জলাবদ্ধতার সঙ্গে যারা নগর দস্যুরা যে জড়িয়ে ছিল গত 3 যুগ 4 যুগ ধরে, এই দস্যুদের কে তো হাত দিতে হবে। কে ঢাকার 119টি খাল দখল করে ঢাকায় এই জলাবদ্ধতা সৃষ্টি করলো? সরকারি খালগুলো উদ্ধারের একটি ঘোষণা কি এসেছে আমাদের সরকারের কাছ থেকে? হয়েছিল বাংলাদেশ এমবাসিতে যাওয়ার, নেপালি এমবাসিতে গিয়ে আমার মনে হয়েছে যে নেপালে ইনভেস্ট করা দরকার। কারণ এমবাসি এমনভাবে, আমাদের চেয়ে অর্থনীতিতে অনেক পেছানো দেশ নেপাল, কিন্তু যুক্তরাষ্ট্রে সে তার এমবাসিকে এমনভাবে সাজিয়েছে যে কোনো বিনিয়োগকারী দেখলেই বুঝবে যে এই দেশটা এখানে বিনিয়োগের জন্য আকর্ষণ করছে। আর আমাদের দেশের এমবাসিটা আমি তখন দেখেছি সেখানে, বিগত সরকারের আমলের কথা বলছি, অবশ্যই এই সরকারের আমলে কোনো বিপ্লব হয়েছে কিনা সেই দূতাবাসে আমি জানি না, কিন্তু সেখানে গিয়ে দেখলাম একটা ভাঙাচোরা রিক্সা এবং কভারবিহীন, মানে একদম মানে রিসেপশনে কভারবিহীন ছেঁড়া ফাড়া হলো আপনার সোফা, যেটা দেখে কোনো ইনভেস্টর আমাদের এমবাসিতে যদি আসে ভিসা নেওয়ার জন্য বা কোনো কারণে, সে আমার এমবাসির রিসেপশন দেখলেই বুঝতে পারবে যে এই দেশে বিনিয়োগ করা উচিত না, কারণ তার টাকাটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। দিস ইজ এ
কোশ্চেন অফ এফিসিয়েন্সি, এটা করার জন্য একটা রাজকীয় জীবনযাপন করছে জনগণের ট্যাক্সের টাকায়, সেই অ্যাম্বাসিগুলোতে ডেকে তো একটা সম্মেলন করা উচিত, যে আপনাকে যে আমি সুইজারল্যান্ডে বসিয়ে রেখেছি, আপনাকে যে আমি বার্লিনে বা প্যারিসে বসিয়ে রেখেছি, আপনি কি ইনভেস্ট আনার ক্ষেত্রে হোয়াট ইজ ইউর রোল, আপনি কি করতে পারলেন, এবং না করতে পারলে ফেরত আসেন, এসে সচিবালয়ে এসে আপনি আবার ডেস্কে বসেন। এই যে নো ওয়ার্ক নো পে বা এফিসিয়েন্সি লেভেল দেখে, অর্থাৎ আপনি যখন কোনো শ্রমিককে নিয়োগ দেন, সে যদি আপনার কাজটা করে দিতে না পারে, আপনি কি তাকে মজুরি দেবেন? দেবেন না। না, নিতেও পারি না। এই যে চাইতে না পারা এবং নিতে না পারা এবং অর্জব করা একটা জাতি, বিশ্বের সবখানে অর্জবের জন্যই বিখ্যাত আমরা। তো এই জায়গাটায় একটা সরকারের, যখন যে সরকারই আসুক না কেন, সেই সরকারের অবশ্যই চিন্তা করা উচিত যে আমি এই 5 বছর থাকবো, এর মধ্যে আমি 5 বছরে আমি জিরোতে আনবো আনস্কিল স্টাফ, যদি সরকার চেষ্টা করে। এবং এই যে আপনি যেটা বললেন যে ড্রয়িং রুম দেখে বা সোফা দেখে যে অবস্থায়, একটা এম্বাসির এত দৈন্যতা দেখানোটা ঠিক না। আসলে এম্বাসির যে স্টাফরা থাকে তাদের কোনো কাজ নাই, তারা কাজ করে না। আমাদের মানুষগুলো যখন বিপদগ্রস্ত হয় তাদের ওইখানে গেলে তারা ওইভাবে সাড়া দেন না, তারা নিজে বিদেশ থেকে খুঁচিয়ে আকাশে উড়া মানুষগুলাকে নিয়ে আসলেন। যে আকাশে উড়ে না নিশ্চয়ই ব্যবসাটাকে উড়ায় দিতে পারবে, কিন্তু আমরা যেখানে ছিলাম ওইখানে আরও নিচের দিকে ধাবিত হয়েছি। এখন তারা আছে, তাদের সাথে আরও যোগ হয়েছে। এখন যদি সঠিক সময় যদি সঠিক কাজ না করতে পারে, কিন্তু তারা আবার এটাও বলে গিয়েছিল যাওয়ার সময় যে গণতান্ত্রিক কোনো রাষ্ট্র ছাড়া নির্বাচনবিহীন রাষ্ট্রের সাথে ব্যবসা করা যায় না। তো এখন নির্বাচন হয়েছে, এখন আমরা মনে করব যে আমাদের যারা অ্যাম্বাসেডর আছে, বিদেশে যারা আছে, যারা দেশকে তুলে ধরতে চাচ্ছে, তারা অবশ্যইগুলো যদি আনতে পারে, বাংলাদেশের যে অবস্থা, যে সিচুয়েশন, একমাত্র বিদেশি জয়েন্ট ভেঞ্চার আনলে, বা আমি ঋণ করে আর কতকাল চলবো, আমি তো এমন কাজ করতেই পারি যে আমার যেহেতু অনেক মানুষ আছে, মেন পাওয়ার আছে, আমি তো এখানে কাজ করতে পারি। সেই কাজগুলোর জন্য ব্যবস্থা করার জন্য আমি মনে করি যে বর্তমান সরকার একদিনও এখানে বসে থাকার কোনো উপায় নাই। যদিও সরকার চেষ্টা করছে, আপনি দেখেন সরকার প্রথমেই যে 2টা দেশকে চুজ করেছে যাওয়ার জন্য গেলেন সরকার, একটা হলো গিয়া মালয়েশিয়া, তার এদেশের মেন পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য, আরেকটা চায়না সারা বিশ্বে এখন বিশ্বের উপর ব্যবসায়িকভাবে উনি নেতা, প্রথম সারির নেতা, সেইখানে তাদের সাথে গিয়েছে। যদি তাদের মাধ্যমে যদি এরকম কিছু আনতে পারে, আনার চেষ্টা হচ্ছে, যে আরও বিশ্বের অনেকখানে আছে, অনেক দেশ আছে, আমরা আশা করব যে এই সরকার এই কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন এবং করার চেষ্টা করছেন। আমি কথা বলেন, সো সরকার বদলেছে, গণমাধ্যম কতখানি নিরাপদ, কতখানি স্বাধীন, অনেকেই মনে করছেন যে এটা হয়তো সাময়িকভাবে যেটুকু আছে সেটুকু থাকবে কিনা অনেকের মধ্যে সংশয় আছে। কেননা গণমাধ্যমগুলো যেভাবে বিভিন্ন মহলের মানে নিয়ন্ত্রণে যাচ্ছে, সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। আরেকটা হচ্ছে যে একথা ঠিক যে ভুল তথ্য বা মিসইনফরমেশন, ডিসইনফরমেশন বা প্রোপাগান্ডা, অনলাইনে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, এগুলো নিয়ে সবাই ফারিংসের মধ্যে আছে। আর কখনো কখনো বিরোধী দল চিন্তাভাবনাগুলো, সেটা কিভাবে নিশ্চিত করা যাবে? দেখেন, আমি তো সাংবাদিকদের সাথে অনেক কাজ করেছি। সাংবাদিকদের যতটা চিনি, আমি কোনো ব্যক্তিগত কাউকে বা সংখ্যালঘিষ্ঠ হিসেবে বলছি না, আমি সংখ্যাগরিষ্ঠ হিসেবে কথাটা বলছি। সাংবাদিকদের তেমন কোনো চেঞ্জ আসে নাই, দুঃখের সাথে বলছি এটা। সাংবাদিকরা জাস্ট শুধু উপরের পাল্টিয়েছে, কাপড়টা পাল্টিয়েছে, নেচারটা একই জায়গায় আছে। নেচারে ঢালাও সমালোচনা হয়ে গেল না, আমি ঢালাও, আমি সংখ্যাগরিষ্ঠ নিয়ে বলছি। আমি টিমওয়ার্কে আপনার রাজনীতিবিদ থাকবে, আমলা থাকবে, সাংবাদিক থাকবে, বুদ্ধিজীবী থাকবে, আপনার অ্যাডভোকেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা থাকবে, তাহলে না একটা দেশ সামনের দিকে এগোতে পারে। তো সেইখানে সাংবাদিক একটা বড় মাপের ফ্যাক্টর। তো তারা যখন দেখবেন যে বিশ্ব আলোড়ন সৃষ্টি হয় এমন অনেক খবর হয়েছে, কিন্তু তারা লেখে নাই। কারণ আমি শুধু সাংবাদিকদের দোষ দিব তাও দিচ্ছি না, এখানে আবার এখানে এসে প্রকারান্তরে ভিন্নতা আসছে। কারণ প্রত্যেকটা টেলিভিশন পত্রিকার মালিকানা বেস, কখনো মালিককে খুশি রাখার জন্য, কখনো অতিরিক্ত খুশি রাখার জন্য তারা তাদের
হলুদ শিক্ষয়িত্রী এই মহিলাকে কিভাবে নাজেহাল করছে পুলিশের উপস্থিতিতে। তারপর আপনি দেখেন তো সাজোয়াজানের উপর থেকে কিভাবে লাশ ফেলে দেওয়া হলো, পুলিশই ফেললো। তারপর লাশ পুড়িয়ে ফেলার জন্য পুড়িয়ে ফেললো আয়োজন করে পুলিশ। শিশুরা বুলেট বিদ্ধ হলো, হেলিকপ্টার থেকে গুলি করা হলো, সেখানে ঘরের ভিতর থাকা শিশু মৃত্যু হলো। এই ঘটনাগুলি তো আমরা প্রত্যক্ষ করেছি, আমরা দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা যে 2 তারিখের পর থেকে কি আহাজারি, এই জিনিসগুলি তো ভুল না। সেই কবিতা আমরা দেখেছি, একজন শিক্ষক কবিতা পড়েছেন, একজন শিক্ষয়িত্রী ছবি নামিয়ে ফেলছেন, মানে ছবি নামিয়ে ফেলেছেন, শহীদ মিনারে দাঁড়িয়ে আসমান কাঁপে, তোমাদের কাঁপে না। এবং বলি এখন কি সেরকম আছে, স্পিডটা কি আছে জুলাইয়ের সেই স্পিডটা, বা যে অনেকে বলছেন নেতা কর্মীদের চাঙ্গা রাখার এক ধরনের কৌশল, আপনার কাছে কি মনে হয় বিশ্লেষক হিসেবে? করতে হয়েছে আওয়ামী লীগের কর্মসূচি রোখার জন্য 23 জুনের প্রতিষ্ঠাবার্ষিকী, কিন্তু সেরকম কিছু কিন্তু ঘটেনি বা ঘটার কোনো ঘোষণা ওই দল থেকে দেওয়া হয়নি। মানে আমাদের এখানে একটা স্বয়ংক্রিয় পদ্ধতিতেই উত্তেজনা তৈরি করা হচ্ছে এবং মনে হচ্ছে এইটা একটা ভালো রাজনৈতিক প্রোডাক্ট আর কি। আমি যেটা সাধারণভাবে মনে করি, যদি উনি আসতে চান তো ওনার তো আসার সুযোগ আছে, উনি তো এসে আইনি প্রক্রিয়া মোকাবেলা যদি করতে চান সেটা তো বাধা দেওয়ার কোনো সুযোগ নাই, সেইটা তো ওনার অধিকারই আছে। কিন্তু এই আশাটার একটা রাজনৈতিক তাৎপর্য আছে। আমার মনে হয় আলোচ্য বিষয় হলো এইটাই যে উনি তো একটা নিষিদ্ধ রাজনৈতিক দলের প্রধান, ফলে সেই কারণে একটা উত্তেজনা সঞ্চার হচ্ছে, টেনশন হচ্ছে বা আলোচনার বিষয় হয়ে উঠেছে। এখানে দেখুন, আমার যেটা মত সেটা হলো এই জটিলতাটা তৈরি হয়েছে প্রশাসনিকভাবে একটা দলকে নিষিদ্ধ করার কারণে। দেখুন, বাংলাদেশে যখন অভ্যুত্থান হয় তার আগে শ্রীলঙ্কায় অভ্যুত্থান হয়েছে এবং বাংলাদেশের কয়েক মাস পরে নেপালে অভ্যুত্থান হয়েছে। কার পেয়েছে? বালেন শাহ পেয়েছিল 70,000 ভোট। ওলি, যিনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, একটা দলের প্রধান, তিনি পেয়েছেন 15,000-এর মতো ভোট। ওনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ। তাহলে আমি বলছি যে যদি জনগণের হাতে ছেড়ে দেওয়া হতো গত নির্বাচনে আওয়ামী লীগের ভাগ্য বা বিচারের ভার, তাহলে একরকম হতো। কিন্তু সেইটা না করে অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রশাসনিক নির্দেশে সেটা করলো, বর্তমান সরকারও সেটা অব্যাহত রাখলো এবং এই প্রশাসনিকভাবে যখন কোনো কিছু রাজনৈতিক বিষয় মোকাবেলা করতে যাওয়া হয় তখন এক ধরনের জটিলতা জিয়ে থাকে, সেই টেনশনে আমরা পড়েছি। এই হলো রাজনৈতিক অংশ। আওয়ামী লীগের যারা ফৌজদারি অপরাধ করেছে সেটা তো ফৌজদারি বিচার হতেই হবে। দেখুন, আমরা 71-এ একবার অনেক বিষয় বিচার আচার করি নাই, সেটা কিন্তু এই 55 বছর ধরে বয়ে যাচ্ছে। ফলে যে কোনো ফৌজদারি অপরাধের অন্যায়ের পার্লামেন্টের 2টি অধিবেশন আমি দেখলাম 71 নিয়ে আলোচনায় গেল, কিন্তু কেউ বিচারের প্রসঙ্গ উত্থাপন করছে না। অর্থাৎ বিচারের প্রসঙ্গটাকে আমি রাজনীতিক পণ্য আকারে ব্যবহার করছি। এখনও 24-এর যত হত্যাকাণ্ড হয়েছে বা 24-এর আগে দুর্নীতি, অর্থ পাচার যত কিছু হয়েছে তার তো বিচার হতে হবে এবং এটা প্রধান একটা কর্তব্য ছিল পরের সরকারের, এখনকার সরকারেরও। কিন্তু এটা নিয়ে ওই রাজনীতিক করণের কারণে ওই ফৌজদারি অপরাধটা আস্তে আস্তে দ্বিতীয় বিষয় হয়ে যাচ্ছে, রাজনৈতিক সংঘাতটা সামনে চলে আসছে। মাসুদ ভাই, আমি আসছি আপনার কাছে। কয়েকদিন আগে সালাউদ্দিন আহমেদ, এটার উপরে আমার একটু কথা বলতে হবে, আপনি বলবেন। সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতিক মৃত্যু ঘটেছে, সেখানে দলটিকে রাজনৈতিকভাবে সক্রিয় করার যে কৌশল আমরা দেখছি। পলাতক সাবেক প্রধানমন্ত্রী তার যে ঘোষণা বাংলাদেশে তিনি আসবেন, এটা সত্যি একটা চাঞ্চল্য তৈরি করেছে এখানে। ইনি খুব চমৎকারভাবে বলেছেন যে যতটা না সাধারণ মানুষের মধ্যে হয়েছে তার চেয়ে বেশি প্রতিক্রিয়া হয়তো প্রশাসনের কারো মধ্যে লক্ষ্য করা গেছে। আমি ওনার সঙ্গে কথাটায় অনেকটা আমার সম্মতি আছে। আমি খুব সহজে আমার যতটুকু অভিজ্ঞতা সে থেকে বলি। দেখুন, আওয়ামী লীগের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনা এই 2024-ই প্রথম না। 1971 সনে আওয়ামী লীগের দেশ ছেড়ে পালিয়ে গিয়ে দেশে 2024-এ একদলীয় এক দফা যে আন্দোলনটা, এই আন্দোলনের আগে কিন্তু নানা রকম আন্দোলন কর্মসূচি ছিল, কিন্তু সকল রাজনৈতিক দল যখন ঐক্যমত্যে পৌঁছে যে না, এই স্বৈরাচারকে আর রাষ্ট্র ক্ষমতায় রাখা যায় না, সুতরাং আমাদের দাবি এখন সব কিছুকে মিনিমাইজ করে একটাই হবে, সেটা হলো
যে আমরা স্বৈরাচার পতন চাই। এবং আপনি দেখবেন এই কর্মসূচি, এই রাজনৈতিক কর্মসূচিটা কেবলমাত্র রাজনৈতিক দলেরই ছিল। মাঝখানে একটা আংশিক উন্নতি যেটাকে বলা হয়, কোটা আন্দোলন হঠাৎ করে টার্ন নিল, এবং আপনি দেখবেন তারাও কিন্তু অনেকগুলো কর্মসূচি নিয়ে সামনে এসেছেন। হঠাৎ করে তারা কি করলেন, তাদের সমস্ত দাবি পরিত্যাগ করে তারা রাজনৈতিক দলের এক দফাকে সমর্থন করলেন। এবং তখন কি হলো, দেশের ছাত্র জনতা, মানে কর্মচারী, লেবার, শ্রমিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি আইনজীবী, শিক্ষক, ম্যাডাম খালেদা জিয়া জেলে ছিলেন, উনি কিন্তু পালিয়ে গিয়েছিলেন জেলে যাওয়ার আগেই। কিন্তু ম্যাডাম খালেদা জিয়া যখন গ্রেপ্তার হলেন এবং ওনাকে যখন জেলে নেওয়া হলো, তখন কিন্তু আওয়ামী লীগের দ্বারা রাজনীতি এখানে করতেন। যেমন তখন প্রয়াত জিল্লুর রহমান সাহেব ছিলেন এবং তিনি মুরব্বীর ভূমিকা পালন করেছিলেন আমার যতটা জানা। তারা বুঝাইলেন শেখ হাসিনাকে যে আপনি যদি পালিয়ে ওই দেশে থাকেন তাহলে যে সমস্যাটা হয়ে যাবে। খালেদা জিয়া কোনোভাবেই দেশ ত্যাগ করলেন না, তার দলের পপুলারিটি হু হু করে বেড়ে যাচ্ছে। যদিও মানুষ বলা হইতো যে ১-১১টা আসছে নানা একটা কারণে, বা বিএনপির ঘাড়ে অনেকটা দোষ চাপাবার চেষ্টা করতো, তখন তিনি করলেন কি, একটা নাটক করলেন কিভাবে উনি আবার দেশে ফেললেন। সেই নাটকটা কি আপনি দেখেন, ম্যাডাম খালেদা জিয়ার কাছে ওই ১-১ সরকারের যারা কুচিল্লভ ছিলেন তারা গিয়ে বললেন যে ম্যাডাম যা কিছু হয়ে গেছে আমরা ভুল করেছি, দেশে নির্বাচন হোক, আপনি রাষ্ট্র ক্ষমতায় আসবেন, আমরা সকল ব্যবস্থা করব। কারণে এই বর্তমান সময়ে সবচেয়ে যে বিষয়টি আলোচনায়, আজকে আলোচনার এই জলাবদ্ধতার বিষয়ে আজকে আলোচনা নিয়ে আসার কারণে আপনাকে ডাবল ধন্যবাদ। এই কারণে যে দেখেন, একটি শহর যখন গড়ে ওঠে তখন কিন্তু শুরু থেকেই একটা শহরের একটা পুরো পরিকল্পনা থাকা প্রয়োজন। যদি উদাহরণ দিয়ে বলি, আমি যদি একটা বাড়ি নির্মাণ করি, প্রথমেই কিন্তু আমার স্ট্রাকচার তৈরি করতে হয়। স্ট্রাকচার তৈরি করার পরে কিন্তু আমি টিন বসাই, কিংবা আমি অন্য ম্যাটেরিয়ালস দিয়ে আমি ঘর বানাই না কেন, স্ট্রাকচার ছাড়া যেমন ঘরটা তৈরি করলে যেমন ঘরটা বঙ্গর হয়ে যায়, ঠিক একটা শহর যখন গড়ে উঠবে তার পূর্বে প্রথমে আমার পরিকল্পনা লাগে। পরিকল্পনাটা কি? শহরের রাস্তাঘাট কি হবে, ড্রেনেজ সিস্টেম কি হবে, শহরের ওপেন স্পেস কি হবে, সামগ্রিকভাবে একটি শহরের পরিকল্পনাবিহীনভাবে যদি কোনো একটা শহর গড়ে ওঠে, প্রথমেই কিছু সিরিয়াস প্রবলেম আমাকে ফেস করতে হবে। যে মেগাসিটি আমরা সবসময় বলি, কিন্তু মেগাসিটির বৈশিষ্ট্য যদি আমরা দেখতে যাই তাহলে যেটা আমাদের অস্বীকার করার কোনো কারণ নেই। নিত্যদিনের যানজট, বৃষ্টি হলেই জলাবদ্ধতা। কেন? যে শহরটি রাজধানী, চারপাশে নদী বেষ্টিত, শহরে জলাবদ্ধতা হয় কি করে? আমি ব্যক্তিগতভাবে একজন পরিকল্পনাবিদ হিসেবে এই প্রশ্ন আমি খুঁজে পাই না। ব্যর্থতা তো আমাদের রয়েছে। আমি যদি এই শহরের জলাবদ্ধতাকে আমি চিরতরে সমাধান করতে চাই, তাহলে করণীয় কি? দেখেন, আমি এই টেবিলের সামনে বসে আছি, এই টেবিলটা যদি আমার শহর হয়, এই শহরটা যদি এর ভৌগোলিক অবস্থান মানে জমিটা যদি উঁচু নিচু হয়, এটার লেভেলিং সর্বপ্রথম যদি আমি করি, দেন উপর থেকে নিচে, তার নিচে এইভাবে যদি আমি ড্রেনেজ নেটওয়ার্ক তৈরি করি, পর্যাপ্ত নেটওয়ার্ক এবং কার্যকর। একটি কথা না বললেই নয়, ড্রেন আছে অকার্যকর। কেন অকার্যকর? আমরা নগরবাসী নিজেরাই আমরা অনেকগুলো অপরের উপর দায় চাপানোর চেষ্টা করি। যেমন যদি বলি, আমি রাস্তার পাশ দিয়ে হাসছি, চিপসের প্যাকেট ফেলে দিলাম, প্লাস্টিক বোতল ফেলে দিলাম, পলিথিন ফেলে দিলাম, এই ময়লা আবর্জনা ফেলে দিলাম, এগুলি তো আস্তে আস্তে ড্রেনে গিয়ে জমা হচ্ছে, ড্রেনগুলি ব্লকেজ হয়ে যাচ্ছে, অকার্যকর হয়ে যাচ্ছে। তাহলে পানিটা কাটবে কোন দিক দিয়ে? প্রথমেই যদি আমার কাজ করতে হয়, জরিপ করে টোপোগ্রাফিক সার্ভে করে আমাকে লেভেলিং ঠিক করতে হবে, কোথায় উঁচু কোথায় নিচু। দেন আকাশ থেকে পানি পড়বে সারফেসে, সারফেস থেকে পানি পড়বে ছোটো ড্রেনে, ছোটো ড্রেন থেকে বড় ড্রেনে, বড় ড্রেন থেকে সংলগ্ন খাল অথবা বিল যাই বা নদী যাই বলি না কেন, পানি সেখানে পতিত হবে। এই যে পানি পতিত হলো, উপর থেকে পানির যে প্রবাহ, যে চিত্র আমি আপনাকে তুলে ধরলাম, এই প্রবাহ যতক্ষণ পর্যন্ত আপনি সচল না করবেন, তৈরি না করবেন, ততক্ষণ পর্যন্ত এই পানি যাবে কোথায়? আজ থেকে 20 বছর পিছনের দিকে যান, এই জলাবদ্ধতার এরকম দৃশ্য তো ছিল না। এমনটি হলো কি করে? প্রশাসন, দ্যাট মিনস যদি বলি আমি নগর ভবন, এটা যদি আবার জনসাধারণ অসচেতনতার কারণে যদি এগুলি বিভিন্ন কারণে ব্লক হয়ে যায়, তাহলে পানি কাটবে কোথায়?
মানে কাটার তো কোনো রাস্তা নেই। যে কোনো ক্রমই হোক আমাদের প্রথম একটা জরিপ করবে, টোপোগ্রাফি সার্ভে করতে হবে, দেন ড্রেনেজ নেটওয়ার্ক তৈরি করতে হবে, এবং এই যে প্রবাহ, এই প্রবাহটা এনশিওর করাটাই হচ্ছে আমাদের সকলের চ্যালেঞ্জ। এটার পাশাপাশি প্রশাসন এবং জনসাধারণ, প্রশাসনের কাজ 50%, জনসাধারণ দায়িত্ব 50%। যদি প্রশাসন কাজ করে দিল, ড্রেনেজ নেটওয়ার্ক তৈরি করে দিল, জনসাধারণ যদি সচেতন না হয়, একার পক্ষে নগরের জলাবদ্ধতা সমস্যার সমাধান করা সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা সামনের ড্রেনেজ ব্যবস্থাগুলো অনেক সময় ভরাট করে ফেলা হয়। তো যখন নতুন ভবন তৈরি হয় সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের কি কোনো দায়িত্ব আছে কিনা, যে নতুন ভবন তৈরি হচ্ছে তার সামনে ড্রেনটা কোনো কারণে ভরাট করছে কিনা, বা যদি বলি যেটা আমরা ফাইলিং বলি, ফাইলিংয়ের মাটি এসে আমার ড্রেনটা ভরাট করে দিয়েছে, সেই তদারকিটাকে সিটি কর্পোরেশন। ধন্যবাদ আপনাকে। এমন প্র্যাকটিস এখন পর্যন্ত হচ্ছে না। আমরা এটাকে প্র্যাকটিসে নিয়ে আসার জন্য, প্র্যাকটিস না ঠিক, নগরী এলাকার ভিতরে যত ধরনের উন্নয়ন কার্যক্রম হবে, ধরেন বাড়ি একজন বানাচ্ছে, সেটা একটা ডেভেলপমেন্ট হচ্ছে, মানে যে ধরনের যত রকম ডেভেলপমেন্ট হবে এগুলিকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্যে এটা বিগত সরকারের সময় থেকে শুরু হয়েছে। আমাদের একটা নীতিমালা তৈরি হচ্ছে, সেই নীতিমালার আলোকে আমরা এই যত রকম ডেভেলপ হবে আমরা এগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো। তার প্রথমটাই হচ্ছে, যদি কেউ বাড়ি বানাতে চায় তাহলে তাকে বাড়ির সংলগ্ন যে ড্রেন, সেখানে সে ময়লা আবর্জনা, সে নির্মাণ সামগ্রী রাখতে পারবে না, ফেলতে পারবে না, ড্রেনকে ব্লক করতে পারবে না। এইগুলিকে আমরা প্রায় এরকম বেশ কিছু শর্ত, এই শর্ত আরোপে আমরা সিটি কর্পোরেশন থেকে তাকে অনাপত্তি দিব। দেন হি উইল গো টু রাজু টু টেক দ্য প্ল্যান অ্যাপ্রুভাল। অর্থাৎ উইদাউট দ্য এনওসি ফ্রম ডিএসসিসি নোবডি ক্যান বিল্ড আপ এনি স্ট্রাকচার ইন দিস সিটি কর্পোরেশন এরিয়া। বিষয়টি পরিষ্কার। কেন আমার নগরের তাদের কাছ থেকে এনওসিটা নেওয়ার পর তো তারা তো বেপরোয়া হয়ে যায়। আমি একটু বলি, পিছনের দিকে যাই। ধরেন রাজু একটা 20 তলা ভবনের একটা অনুমোদন দিল, প্রতিটা তলায় 4টা করে ফ্ল্যাট, তাহলে 4 × 20 80টা ফ্ল্যাট। প্রতিটা ফ্ল্যাটে এবার আছে 5 জন করে লোক বসবাস করে, বিভিন্ন স্টাডিতে আসছে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে একজন কাজের লোক, 5 জন করে। তাহলে আবার স্টাডিতে আসছে, প্রতিজন মানুষ এবার আছে ½ কেজি ময়লা উৎপন্ন করে, তাহলে 5 পূরণ ½ কেজি 2.5 কেজি, তাহলে 2.5 কেজি পূরণ সংখ্যা। এই বৃহৎ পরিমাণে বজ্র আমি অপসারণ করব কি করে? অর্থাৎ সহজে যদি বলি, একটা বিল্ডিং করে দেওয়া মানে অনেকগুলি মানুষের বসবাসের একটা ব্যবস্থা করে দেওয়া। এই বিল্ডিংয়ে বসবাসকারী মানুষজনকে আমি রাস্তা, ড্রেন, কাঁচা বাজার, হাট বাজার, কমিউনিটি সেন্টার, নানাবিধ সেবা 90% সেবা কর্পোরেশনকে দিতে হয়। তাহলে আমার একটা পার্টিকুলার ওয়ার্ডে কী পরিমাণ মানুষ রাজুক বসবাসের ব্যবস্থা করে দিল, আমি কর্পোরেশন যদি না জানি, তাহলে এই বৃহৎ জনগোষ্ঠীর জন্য যে আমার যে সেবা দেওয়ার জন্য যে ডিজাইন অবকাঠামো তৈরি করে আমি করব কি করে? এটাই হচ্ছে আমার সিটি কর্পোরেশনের ছাড়পত্র দেওয়ার সবচেয়ে বড় কারণ। একটা কারণ হচ্ছে অন্যতম, ওই বিল্ডিং নির্মাণের সময় কোনোভাবেই সংলগ্ন রাস্তায় কোনো ময়লা আবর্জনা যদি করে তাহলে জরিমানা করা হয়। সেটা তো আমরা তো জানি, যে কিন্তু করা হয় কিনা আমি ওটা জানতে চাই। এখন পর্যন্ত সেটা করে এরকম কোন বিল্ডিং এর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এখন পর্যন্ত এটা প্র্যাকটিসের আওতায় আসে না। যদি না আসে তাহলে তো আমি সাধারণ মানুষকে সচেতন করতে পারবো না। এটা করতে গেলে সিটি কর্পোরেশনকে একটা প্রবিধান, আইন অনুযায়ী প্রবিধান বানাইতে হয়, সেই করতে পারবো। অসংখ্য ধন্যবাদ। যা আমি একটু যেতে চাই সুমাইয়া বিনতে সেলিম সুধার কাছে। সেলিম সুধা, আমি একটু প্রশ্ন করে গিয়েছিলাম যে আসলে একটা দেশের জন্য 25% বনায়নের দরকার, সেই বনায়নটা বাংলাদেশে আছে কিনা। যদি বলি প্রধানমন্ত্রী তারেক রহমানের 5 বছরে 25 কোটি গাছ লাগানোর যদি হয়, তাহলে কি সেই 25% বনায়ন ফিল্ড আপ হবে কিনা, এটা একটা প্রশ্ন। যদি এই প্রশ্ন ছোট্ট করে একটু উত্তর দেন, তারপর নেক্সট প্রশ্নে যাব। আচ্ছা, তো যদি আমি একটু গাছের কথা চিন্তা করি, আমাদের কিন্তু শুধু গাছ লাগালে হবে না। আমি প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে গাছ লাগাতে হবে, কিন্তু গাছের পরিচর্যাও করতে হবে, যাতে আসলে গাছ আমাদের বেঁচে থাকে। আর একটু আমি ছোট্ট একটা ইনফরমেশন দিই, যে আমরা যদি আসলে 25% গাছের কথা চিন্তা করি, শুধুমাত্র ঢাকা শহরে আমরা 1995 সাল থেকে আমরা কিন্তু সবুজ হারিয়ে ফেলেছি প্রায় 17.67%। এবং এটা যদি আমি ওয়েটল্যান্ড এবং সবুজ এলাকা দুইটা মিলিয়ে বলি, তাহলে এটার পরিমাণ প্রায় 35%। তো 35% সবুজায়ন, সবুজ জায়গা এবং ওয়েটল্যান্ড দুটাই আমরা 95 সাল থেকে এখন পর্যন্ত ঢাকা শহরে হারিয়ে ফেলেছি। তো দেশের কথা যখন চিন্তা করব, তখন আমাদের কিন্তু শহর কেন্দ্রিক বিভিন্ন উদ্ভাবনীয় চিন্তা করতে হবে। এটা হতে পারে রুফটপ গার্ডেনিং, এটা হতে পারে অন্য কোনো মাধ্যমে। কিন্তু আমাদের আসলে পুরো দেশকে যখন চিন্তা করব, মেজর শহরগুলোকে কিন্তু বাদ দিলে হবে না। কারণ এই যে শহরের উপর এতগুলো মানুষ আসলে নির্ভর করে আছেন, ভাই যেটা বলছিলেন,
তো এটা তো আসলে সত্যি কথা, এবং চিটাগং এবং ঢাকার উপর তো কয়েক কোটি মানুষ আসলে ভরসা করে আছে, তো তাদেরকে যেন আমরা রিস্কে না ফেলি, এটার পিছনেও আসলে এই কাজগুলো করা দরকার। সেক্ষেত্রে বলা হচ্ছে যে জলাবদ্ধতা নিরসনের জন্য স্পঞ্জ সিটি যেটা বলা হচ্ছে, যে এই স্পঞ্জ সিটি যে ধারণা, এই ধারণাটা আসলে কতটুকু মানে ফলপ্রসূ হবে বা বাস্তবায়ন করাটা কতটা সম্ভব, যেটা বলছেন অনেকে বলছেন বিশেষজ্ঞরা যে বিল্ডিং এর ছাদে যে সবুজায়ন করা, যেমন সেখানে মাটি দিয়ে করে স্পঞ্জ সিটি যেটা, এটা বাংলাদেশের যদি বলি রাজধানীতে করা সম্ভব কিনা? এটা আসলেই হচ্ছে করা সম্ভব এবং আমাদের আসলে করতে হবে, কারণ আমাদের হাতে আর কোনো উপায় নেই। কারণ আমি যদি কংক্রিট জঙ্গলের কথা বলি, ঢাকা শহরের 76.78% হচ্ছে আমরা এখন ঢেকে ফেলেছি, আমরা কোনো মাটি দেখতে পাই না। তো আমাদের 100%-এর মধ্যে যদি 76%ই হচ্ছে মোটামুটি কংক্রিট জঙ্গল হয়, তাহলে তো আসলে আমাদের রুফটপ গার্ডেনিং এর কথা অবশ্যই গুরুত্ব আরোপ করতে হবে। এবং এই বিষয়ে হচ্ছে এই ক্ষেত্রে কোন সংস্থাগুলো, বিশেষ করে আমাদের অনেকগুলো সেবা সংস্থা আছে, কোন সেবা সংস্থা তদারকি দরকার বলে? আসলে আমি মূলত হচ্ছে যেহেতু সাধারণ নাগরিক হিসেবে আমি বলবো যে এইখানে মূল দায়িত্বটা নাগরিকদের নিতে হবে। আমার কলিগ যেটা বলছিলেন, উনি নগর পরিকল্পনা নিয়ে আরও বেশি কাজ করছেন, উনার এক্সপিরিয়েন্স থেকেও যেটা আমরা বুঝতে পারলাম যে আসলে এই আছেন তারা নীতি নির্ধারণ করবেন, যারা ইমপ্লিমেন্টেশনে আছেন, যারা নিয়মগুলো প্রয়োগ করবেন, তারা যাতে এই দিকে সজাগ দৃষ্টি রাখে সেটা অবশ্যই আমাদের মানতে হবে। আর এই ক্ষেত্রে আবারও আমি একটু চলে যাব বাজেটের ক্ষেত্রে, যে গ্রিন স্কিল, যেটা আমরা সবুজ শিক্ষায়ন যেটাকে আমরা বলছি, যে আমরা সবুজ সম্পর্কে জানবো, আমরা কিভাবে আরও সবুজায়ন করা যায় সেই বিষয়গুলো সম্পর্কে হচ্ছে বুঝতে চেষ্টা করব। এটা যদি নাগরিক সমাজেও আর একটু সহজভাবে বোঝানো সম্ভব হয় অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের মাধ্যমে, তাহলে মনে হয় গাছ লাগান, পরিবেশ বাঁচানোর বাইরে যেয়েও আমরা আরও কিছু চিন্তা করতে পারবো। আমরা দেখি তো আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাদ বাগান যেগুলো বলা হয়, সেই ছাদ বাগান কি আসলে স্পঞ্জ সিটির কোনো কাজে আসছে কিনা? অবশ্যই ছাদ বাগান হচ্ছে কাজে আসবে, এবং এই ক্ষেত্রে একটা খুব ছোট্ট উদাহরণ দিব, যদিও এটা অন্য দেশের, কিন্তু উদাহরণটা এই জন্যই আমি দিব কারণ দেশটা এমন না যে হচ্ছে অনেক বেশি আমাদের থেকে অর্থনৈতিকভাবে অনেক বেশি রিচ, এরকম দেশ না। আমাদের প্রতিবেশী দেশ নেপালের একটা উদাহরণ দিব, যে এখানে বেশ কিছু মিউনিসিপ্যালিটি আছে, আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, যেখানে নারীদের উপর মিউনিসিপ্যালিটি অ্যান্ড সিটি কর্পোরেশন দায়িত্ব দিয়েছে যে তারা কিভাবে আসলে শহরটাকে বা তার এলাকাটাকে কিভাবে সবুজ করতে চায়, এবং নারীরা দায়িত্ব নিয়ে ছাদ বাগানের বিষয়টা নিশ্চিত করেছে বিভিন্ন হাউস হোল্ডের দায়িত্বে যারা আছেন তারা, এবং সাথে সাথে একটা ছোট কমিউনিটি স্পেসকে তারা কিন্তু সবুজ বাগান হিসেবে গড়ে তুলেছেন। তো এটা কিন্তু বেশ একটা আইডিয়াল প্র্যাকটিস হিসেবে মানে এটাকে আপনি বলছেন সামাজিক আন্দোলন তো দরকার। অবশ্যই, সেই ক্ষেত্রে কারা এগিয়ে আসবে সামাজিক আন্দোলন? কি সেই নেপালের মতো কি নারীরা এগিয়ে আসবে, না কোন সেবা সংস্থাগুলো তাদেরকে, নারীদেরকে সচেতন করবার জন্য বা নাগরিককে সচেতন করবার জন্য সামাজিক কোনো আন্দোলনের দরকার আছে কিনা? আমি আসলে খুবই আশাবাদী মানুষ, তো সেখান থেকে বলছি যে আসলে এটা একটা কোলাবোরেটিভ অ্যাপ্রোচেই আগানো দরকার। আসলে যেরকম সিটি কর্পোরেশন ওনাদের ওই উৎসাহটা দিয়েছেন এবং কিছু স্মল ফান্ডিং এর ব্যবস্থা করেছেন দেখি প্রথমত তারা আসলে হচ্ছে আগ্রহী হয়ে উঠেছিল, তারপরে যেটা আসলে তারা নিজেদের উদ্যোগে এবং আগ্রহী করতে শুরু করে। তো আমার মনে হয় এই দুই পক্ষের একটা সম্মেলন, যে আমরা যে আসলে এই 25 কোটি গাছ লাগাবো, এটাকে যে আমরা সামাজিক আন্দোলন হিসেবে কাজে লাগাবো, সেই জায়গাটাতে জনগণ সেটা সম্ভব। নজরুল ইসলাম, যদিও জেলা প্রশাসক ডিএসসিসির প্রশাসক আব্দুল সালাম তিনি বলেছেন এবারে যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা পলিথিনের কারণে বেশিরভাগই হয়েছে বলে তিনি ঘোষণা দিয়েছেন, এবং এই ক্ষেত্রে নাগরিকের দায়বদ্ধতাও তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন। কিন্তু আমরা যতটুকু জানি বাংলাদেশের যে জলবায়ুর অবস্থা, সেখানে আমরা দেখি জুন জুলাইয়ের দিকে তো অবশ্যই প্রাকৃতিক দুর্যোগ বা যদি বলি বৃষ্টি বা অতিবৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার জুলাই যেটা হলো এই অতিবৃষ্টি, কিন্তু বৃষ্টির আগে আমাদের সিটি কর্পোরেশনের কোনো প্রিপারেশন আছে? যা সিটি কর্পোরেশন নিজেই জানে যে পলিথিনের, আপনি নিজেও বলবার চেষ্টা করেছেন, ড্রেনেজ ব্যবস্থাগুলো অনেকটা বন্ধ হয়ে যায় পলিথিন বা যে কোনো কারণে, কিন্তু আগে থেকে আমাদের পূর্ব পরিস্থিতি ছিল কিনা যে আসলে ড্রেনেজগুলো পরিষ্কার করে রাখা, অতিবৃষ্টি হয়ে যাওয়া পানিগুলো যেন পানি প্রবাহটা স্বাভাবিক হয়ে যায়? দেখেন, আপনি একটা জিনিস পরিষ্কার করে বলি, এখানে পূর্ব প্রস্তুতি বলতে বৃষ্টি যে কোনো সময় আসবে, আবহাওয়া পরিবর্তন হচ্ছে সারা বিশ্বব্যাপী, শিল্পায়ন হচ্ছে, জুন জুলাই তো আমরা হয় সারা বিশ্বব্যাপী ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে এটা আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং বৃষ্টির পরিমাণ কম বেশি হবে, এটাই স্বাভাবিক। একটা এই ছোট্ট শহরে যেখানে কোটি কোটি মানুষের বসবাস, এই কোটি কোটি মানুষের চাহিদা, খাদ্যের চাহিদা মেটানোর পরে এই খাদ্যগুলো আমাদের হজম প্রক্রিয়ায় চলে যাওয়ার পরে আমরা বজ্র উৎপন্ন করি। এই বজ্রগুলি এই শহর থেকে বের করার জন্য মাকড়সার জালের মতো
যে পরিমাণে পর্যাপ্ত ড্রেনেজ নেটওয়ার্ক দরকার এটা অস্বীকার করার তো উপায় নেই। সেই পরিমাণ ড্রেনেজ নেটওয়ার্ক তো আমরা তৈরি করতে পারি নাই। যতটুকুই তৈরি করেছি এগুলো আবার আমরা বিভিন্ন অপকর্ম মাধ্যমে আমরা ভরাট করে দিচ্ছি। এগুলিকে ড্রেনগুলিকে ভরাট করে দিয়েছি। যখন আকাশে বৃষ্টির গড়গড়ে শুরু হয় তখন আমরা আমাদের গরু ছাগল ঘরে নেওয়ার চেষ্টা করি, কাপড় চোপড় ঘরে নেওয়ার চেষ্টা করি। এর আগে যে যতই বলি আমরা কিন্তু সেই চেষ্টায় আমরা রত হই না। ঠিক বৃষ্টি আসবে, জলাবদ্ধতা প্রচুর বৃষ্টি আসবে, এই যে ড্রেন যে অবস্থায় মানে অকার্যকর অবস্থা রয়েছে এটা আপনি কি করে পরিষ্কার করবেন? যদি আপনাকে 10 ফিট লম্বা একটা প্লাস্টিক পাইপ দিই, এই পাইপটার ভিতরে যদি আপনার 19টা যদি গিট্ট থাকে, ব্লক থাকে, এটা আপনি যতক্ষণ পর্যন্ত না ছোটাবেন ততক্ষণ পর্যন্ত পাইপের এক মাথা থেকে আরেক মাথায় তো আপনি পানি নিতে পারবেন না। নিশ্চয়ই সিঙ্গাপুরে গেছেন, আমি আশাবাদী, মানেই দেখবেন সতর্কবার্তা শুরু হয়ে গেছে। কারণটা কি? পর্যাপ্ত ড্রেনেজ নেটওয়ার্ক আমরা তৈরি করতে পারিনি। যতটুকু করেছি আমরা নষ্ট করেছি। আবার লেভেলিংটাও আমরা ঠিক করি নাই। লেভেলিং ঠিক না কারণে পানি বেরোতে পারছে না, ব্লক হওয়ার পানি বেরোতে পারছে না। একেবারে কোনো রকমের বিশিষ্ট বৈজ্ঞানিক জ্ঞান চিন্তা চেতনা কোনো প্রয়োজন নাই। যদি সদিচ্ছা এবং আন্তরিকতা থাকে, একটু দরদ ভালোবাসা দিয়ে আমরা কাজটা শুরু করতে পারি। প্রশাসন, আগেও বলছি, আমার প্রশাসক স্যার একই কথা বলেন, দায়িত্ব অর্ধেক কর্পোরেশনের, অর্ধেক জনসাধারণের। যদি অর্ধেক যদি আমরা ঘাটতি করি তাহলে সাকসেসফুলি আমরা হতে পারবো না। যেখানেই ড্রেন ব্লক হয়ে গেছে, যেখানেই ময়লা উঠানো হয়েছে, আপনি লক্ষ্য করে দেখবেন পলিথিন, বিস্কুটের প্যাকেট, পলিথিনের প্যাকেট, আদার্স নানান ধরনের ব্লক হয়ে আছে। টান দিলেই অটোমেটিক্যালি আসছে। এটা থেকেই, বাস্তব চিত্র থেকেই আমার প্রশাসক স্যার কিন্তু কথা বলেই ফেলেছেন যে প্লাস্টিক এই পলিথিনের কারণে কিন্তু অন্যতম কারণ এবার জলাবদ্ধতা। এই বৃষ্টি না হলে, এই বৃষ্টির কারণে যতটুকু ড্রেনেজ নেটওয়ার্ক রয়েছে, এই পানিগুলি ঢুকে যাওয়ার কারণে এই ড্রেনগুলি কিছুটা পরিষ্কার হয়ে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়েছে। ড্রেনগুলি যেন উপকার আসছে। কিন্তু আপনার তিনি আরেকটা কথা বলেছেন, যিনি বলেছেন যে আসলে প্রাকৃতিক খাল, জলাশয় এগুলোকে পুনরুদ্ধার করবেন, সেটাও তিনি বলেছেন। সেই খালগুলো পুনরুদ্ধারে আসলে সিটি কর্পোরেশনের কোনো পরিকল্পনা আছে? তো সুন্দর সুন্দর প্রশ্ন করেন, মানে এগুলি আমি পরিকল্পনাবিদ হিসেবে এগুলি আমার ভালো লাগে, এটি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনি দেখবেন মাসখানি হলো বর্তমান সরকার ক্ষমতা আসার পর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের মন্ত্রী মহোদয়ের আমাদের দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশনে যেগুলি খাল রয়েছে 11 সদস্য বিশিষ্ট উত্তর সিটি কর্পোরেশনে একটা কমিটি করে দিয়েছেন, 12 সদস্য বিশিষ্ট দক্ষিণ সিটি কর্পোরেশন একটা মন্ত্রণালয় থেকে কমিটি করে দিয়েছেন। কমিটির কাজটা কি? কমিটির কাজ হচ্ছে আমার দক্ষিণ এলাকার ভিতরে যত খাল আছে এই খালগুলো চিহ্নিত করতে হবে, সীমানা নির্ধারণ করতে হবে, উদ্ধার করতে হবে, বের করতে হবে। ঠিক একইভাবে উত্তর দক্ষিণ এই কমিটি কাজ শুরু করেছে। আমার বিশ্বাস যেভাবেই খাল বিলুপ্ত হোক না কেন, খালের সীমানা চিহ্নিত হবে, খাল উদ্ধার হবে। খাল যদি উদ্ধার না হয় আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আমি ক্ষতিগ্রস্ত হব, শহর ক্ষতিগ্রস্ত হবে, যে কোনো মূল্যে হোক। পর্যাপ্ত জলাশয় এবং সবুজায়নের সমন্বয়ে একটি বসবাসের উপযোগী শহর তৈরি না করার বিকল্প কোনো রাস্তা আমার আপনার কারো খোলা নাই। জি, আমার সেই সাথে একটা স্পঞ্জ সিটি যেটা বলা হচ্ছে, এই স্পঞ্জ সিটির আপনাদেরকে সেই ধারণাটা আছে কিনা স্পঞ্জ সিটি করার? একটু আগেই আপা বলে ফেলেছেন যে 78-79% কনক্রিট। মানে ভাবতে অবাক লাগে যে শহর, আমার নগর ভবন থেকে যদি আমি দক্ষিণ দিকে তাকাই, আপনি যদি সদরঘাটে বসবাস করেন আর সেই অক্সিজেনটা যদি উসমানী উদ্যান বা সোহরাওয়ার্দী উদ্যানের গাছপালা থেকে আপনার যায়, কতটুকু দূষিত অক্সিজেন আপনি গ্রহণ করছেন। গাছপালা বৃদ্ধি না করার বিকল্প কোনো রাস্তা নেই। মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশব্যাপী গাছ রোপণের উদ্যোগ নিয়েছেন। আমরা কর্পোরেশনে প্রতি মাস 60,000 করে আমরা গাছ লাগানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছি। যেখানেই ফাঁকা জায়গা, যেখানে স্পেস আছে সেখানে গাছ লাগাতে হবে। একটি জায়গায় হয়তো আমাদের ভুল হচ্ছে, গাছ এই স্লোগান এরকম না রেখে গাছ লাগাবো, পর্যাপ্ত পরিচর্যার মাধ্যমে গাছটিকে আমি বড় করব। যদি গাছ পরিচর্যা না করি গাছ লেগে কোনো লাভ হবে না। যেহেতু কনক্রিট হয়ে গেছে সেখানে আমি কোথায় দিকে যাবেন? আমাকে বসবাস করতে হবে, প্যারালাল আমার জায়গা নেই, হরিজন্টাল আমার জায়গা নেই, আমাকে ভার্টিক্যাল উঠতে হবে। সেক্ষেত্রে বড় বড় যে সমস্ত বিল্ডিং, বিশেষ করে বড় বড় যে বিল্ডিংগুলো রয়েছে এখানে গাছপালা উপরে না লেগে তো আমার কোনো উপায় নেই। আপনি কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিলেন কে এগিয়ে আসবে, কোন সংস্থা এগিয়ে আসবে? অবশ্যই সিটি কর্পোরেশন দায়িত্ব বেশি, এখানে এগিয়ে আসবেন। আমি যেটা বলতেছিলাম যে যত রকম ডেভেলপমেন্ট কন্ট্রোল
সিটি কর্পোরেশনের কিছু না কিছু থাকতে হবে। ওই 19টা শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে ছাদ বাগানে যেতে হবে। যিনি ছাদ বাগান করবেন তাকে আমরা হোল্ডিং ট্যাক্সের ক্ষেত্রে একটা ছাড় দেওয়া হয়েছে।